আসসালামু আলাইকুম, আমি মজুমদার জুয়েল এবং আমি ফারজানা আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। এশিয়া ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদ আরো থাকবে। বাবা খুনের পর ৭ দিন আগে মা অপহৃত হলেও কামরাঙ্গীরচর থানা পুলিশের অসহযোগিতায় ৩ অনাথের সামনে কেবল অন্ধকার। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে অবৈধভাবে আয়কর মুক্তি নেয়ায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের বিষয়ে কৌশলপত্র নির্ধারণ এবং খাদ্য নিরাপত্তা আইন 2013-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। মফিউর রহমানের রিপোর্ট। কার্যকারিতা ভালো রাখার জন্য কিন্তু একটা অনুশাসন ছিল। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মন্ত্রিসভায় প্রতিবেদন দাখিল করে এনবিআর। প্রতিবেদনে বলা হয়, বিদেশের ১৩৩টি প্রতিষ্ঠান থেকে সম্মানী, 10টি প্রতিষ্ঠান থেকে পুরস্কার এবং 13টি বইয়ের রয়্যালটি পেয়েছেন তিনি, যা দেশি মুদ্রায় ৫০,৬১,৫৮৮ টাকা। তবে তিনি এর মধ্যে কর অব্যাহতি দেখিয়েছেন ১২,৬৫,৪৬,৩৯৭ টাকা। এই অব্যাহতিকে অবৈধ উল্লেখ করে অভিযোগ প্রমাণিত হলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিদেশে তিনি যে অর্থ আয় করেছেন এবং সেই উপার্জিত অর্থের উপরে যে আয়কর সুবিধা নিয়েছেন সেটি বিধিসম্মত হয়েছে বলে এনবিআর মনে করে না। যে সমস্ত অনিয়ম হয়েছে, যে সমস্ত অনিয়মের কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেই অনিয়মগুলো সম্পর্কে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মায়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে ও অবস্থানরত নাগরিকদের সুবিধাদি নিশ্চিত করার বিষয়ে জাতীয় কৌশলপত্রের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত, এই সীমান্তের ব্যবস্থাপনাটাকে এটা জোরদার করা হবে, শক্তিশালী করা হবে। এর মধ্যে যা যা দরকার, বর্ডার আউটপোস্ট, অবজারভেশন টাওয়ার, এটা সীমান্ত নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সেটি করা হবে। আর খাদ্যে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন 2013-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে নতুন একটা ইনস্টিটিউশন করা হবে, প্রতিষ্ঠান করা হবে। সেখানে দিস উইল বি মেন্ড বাই এক্সপার্টস, রিয়েল এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ, তাদের নিয়ে এটা করা হবে মূলত। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন 2013-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মিনিমাম 4 ইয়ার্স, ম্যাক্সিমাম 5 ইয়ার্স শাস্তি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ১৯৮৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সরকারের বা পরিচালনা পর্ষদের কোনো নিয়মনীতি না মেনে নিজের খেয়াল খুশি মতো ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী আরও বলেন, 13টি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন ডক্টর ইউনূস, কিন্তু প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ব্যাংকের নয়। 13টা কোম্পানি বোর্ডের পারমিশনে স্থাপিত হয়েছে। 13টা কোম্পানি কিন্তু গ্রামীণের নয়, এগুলো ইউনূস সাহেব নিজেই স্থাপন করেছেন। ইন দি 29 years from 83 to 2010, the Grameen Bank was run like his personal property. এবং গভর্নমেন্টের যারা চার্জে ছিলেন, মিনিস্ট্রি, বোর্ড অফ পরিচালনা পরিষদ, তারা সবাই বিকজ অফ হিজ গুড ওয়ার্ক দ্যাট হি ওয়াজ ডুইং, হি হ্যাজ ডান ভেরি গুড ওয়ার্ক, এটা সৃষ্টি করেছেন। ওনারাও কোনোদিন এ ব্যাপারে কোনো কি যাকে বলবো, কোনো লাগাম টানার চেষ্টাও করেননি। দ্রুত ইতিবাচক সংলাপে বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠি দুটি রোববার ঢাকায় পৌঁছেছে। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন। এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গেল 23 আগস্ট দুই নেত্রীর সঙ্গে ফোন করেন। ফোনালাপে রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে তিনি সংলাপে বসার তাগিদ দেন।
শিগগিরই বিএনপির পক্ষ থেকে নির্দলীয় সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার ক্লাবে বিএনপির সংসদীয় ককাসের এক সেমিনারে তিনি একথা জানান। এর আগে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি প্রমাণ করে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে বিদেশিরা উদ্বিগ্ন। জাহিদ জনের রিপোর্ট। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও আইনের শাসন এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সেমিনারের আয়োজন করে বিএনপির সংসদীয় ককাস। এতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৪২ বছরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করতে না পারা একটি ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেন, সকল অগণতান্ত্রিক সরকারের হোতা এই দলটি। যতবার অগণতান্ত্রিক সরকার এসেছে, যতবার অসাংবিধানিক ঘটনা ঘটেছে, আওয়ামী লীগই ছিল এটার হোতা, তারাই এটা শুরু করেছে। আমাদের দলের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন বলুন আর তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অবশ্যই আসবে এবং সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, দেশে অরাজকতা তৈরির জন্য বিরোধী দলকে উস্কে দেওয়ার চেষ্টা করছে সরকার। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোর নেতৃবৃন্দ তারাও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনিও চিঠির মাধ্যমে তার এই উদ্বেগের কথা জানিয়েছেন এবং সব রাজনৈতিক দলগুলোকেই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংবিধান সংশোধন হোক বা না হোক, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। সংবিধান সংশোধন করা হোক আর না হোক, নির্দলীয় সরকারের অধীনেই বাংলাদেশের নির্বাচন। জাহিদ জন, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধান বিরোধী দল বিএনপি এবং জাতীয় পার্টি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে অনাস্থা প্রকাশ করলেও কোন ধরনের চাপে নেই ইসি, এমন মন্তব্য করলেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সিইসি বলেন, বর্তমান কমিশন এরই মধ্যে বেশ কিছু নির্বাচন করে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতার প্রমাণ দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কাটাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে চায় কমিশন, এমন কথাও জানান তিনি। ৯০ দিন আগে বা পরে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই জানিয়ে কাজী রকিব বলেন, এ বিষয়ে সংসদই সিদ্ধান্ত নেবে। ৯০ দিনের মধ্যে নির্বাচন করলে হবে কি হবে না আমরা তো বলেইছি আপনাদের, আমরা কোনো প্রেশার ফিল করছি না। এটা যার যার মতবাদ, আগেই আমি বলেছি কমিশনার সাহেবদের ব্যাপারেও, যার যার মতবাদ তারা ব্যক্ত করছেন, ডেমোক্রেটিক দেশ, মতবাদ তারা ব্যক্ত করবেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নয়। আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারি। যে আপনাকে কতটা সুবিধা দিলাম, ওনাকে কতটা সুবিধা দিলাম, সবাইকে যদি সমান সুবিধা দেওয়া হয় তাহলে পরে কোনো সমস্যা থাকে না। এবং এটা বিশ্বে গণতান্ত্রিক দেশে রীতিনীতি দেখেই আমরা দেখে শুনে করব। কাজে আমরা চেষ্টা করব যাতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়। বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমন তথ্য জানিয়েছে দেশটির প্রথম সারির দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস। আর সীমান্তে ড্রোন মোতায়েনের এই সিদ্ধান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনাস্থা ও উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাঁদের মতে, এককভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সিদ্ধান্তের পর বাংলাদেশের উচিত শক্ত অবস্থান নিয়ে এ বিষয়ে আলোচনা ও প্রশ্ন তোলা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। পাইলটবিহীন বিমান ড্রোন, ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, সবশেষে আফগান পাকিস্তান সীমান্তে ড্রোন হামলার সংবাদ এবার বাংলাদেশ সীমান্তে ধরা দেবে বাস্তব হয়ে। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, বাংলাদেশ ভারত এবং ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে ড্রোন। সীমান্তে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে সংক্রান্ত গতিবিধির চিত্র 10,000 থেকে 12,000 ফুট উচ্চতা থেকে ধারণ করে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে এটি। এখানে বড় প্রশ্ন আসছে, যেখানে এই ধরনের সীমান্তে আস্থার অভাব আছে, সেখানে হঠাৎ করে এই ধরনের নতুন প্রযুক্তি কেন তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে? বিশেষ করে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ড্রোন ব্যবহার করে আসছে, যেটা বহুল অংশে বিতর্কিত হয়ে আসছে। একতরফা ডিসিশন অবশ্যই দুই দেশের মধ্যে কিছুটা অনাস্থারই প্রকাশ ঘটাবে।
ভারতের সাথে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের কম্প্রিহেন্সিভ বর্ডার ম্যানেজমেন্ট চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে দুই দেশ যৌথভাবে এই বর্ডার ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন পন্থা তারা স্বীকৃত করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ড্রোন মোতায়েন নিয়ে উত্তেজনা এড়াতে এখনই উদ্যোগী হতে হবে উভয় দেশকে। ড্রোন ব্যবহারের ফলে যদি কোনোভাবে আমাদের বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করা হয় তাহলে আমাদের সার্বভৌমত্বের উপর হাত পড়বে, অথবা যদি ড্রোন দ্বারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থাপনার ছবি তোলার জন্য যদি কোনো প্রচেষ্টা করা হয় সেটাও আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ আসবে। কাজে সবকিছু মিলিয়ে বিশ্লেষণে বলতে পারি যে এই ধরনের প্রযুক্তি হঠাৎ করে একক সিদ্ধান্তে যদি ব্যবহার করা হয় তাহলে বরং আমাদের সীমান্তে যে ধরনের অনিশ্চয়তা আছে সেটা অনেক অংশে বৃদ্ধি পাবে। সীমান্ত হত্যা সহ অনেক অমীমাংসিত সমস্যার মধ্যে নতুন সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে আলোচনা ও চুক্তি অনুযায়ী সমাধানের পরামর্শ তাদের। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। ফেলানীর হত্যাকারীকে খালাস দেওয়ার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের সামনে মানববন্ধন করতে গিয়ে পুলিশ এবং হাইকমিশনের কর্মকর্তাদের বাধার মুখে পড়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এরপর তারা পুলিশের বাধা উপেক্ষা করে সেখানে মানববন্ধন করলে হাইকমিশনের কর্মীরা বাধা দেয়। সে সময় সাংবাদিকদেরকেও সংবাদ সংগ্রহে বাধা দেয়া হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। হাকিম মোড়লের সহায়তায় সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানীর হত্যাকারী বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে মুক্তি দেওয়ার প্রতিবাদে রিলেশনস ইন মোশনস এর কর্মীরা ভারতীয় হাইকমিশনের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ সেখানে ঢুকতে বাধা দেয়। এ সময় সংগঠনের কর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সেখান থেকে তারা হাইকমিশনের সামনে মানববন্ধন করলে এক পর্যায়ে কমিশনের কর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করে, এমনকি সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয় তারা। তবে এই বাধা উপেক্ষা করেও তারা মানববন্ধন শেষ করে। বন্ধু রাষ্ট্রের আচরণ কি এমন যে একটা মেয়েকে গুলি করে হত্যা করে তাকে 4 ঘন্টা কাঁটাতারের উপরে রাখা, এটা কি বন্ধুত্বের নমুনা? সীমান্ত হত্যার বিচার চাই, সঠিক বিচার চাই। এদিকে বিজিবি